কোথায় হে নন্দী? আরে এই তো বাবা, তারা এই কাছে বলুন না বাবা, কাজেরই সন্ধি। নন্দী রে, ওই সিদ্ধি প্রাণ না করতে আমার যোগী সাধনের ব্যাঘাত ঘটিয়াছে। ওই সিদ্ধেশ্বরী মায়ের নিকট গিয়ে ওই সিদ্ধি আনায়ন করো। আরে এই তো বাবা, কই তো দা এই সিদ্ধি এখন পাবো কোথা? যাই তো একবার সিদ্ধেশ্বরীর মায়ের নিকট হতে দেখি সিদ্ধি আছে কিনা। আরে কোথায় রে? আরে কোথায় রে? কোথায় রে বেঙ্গিদা? নন্দী দাদা ডাকলেন কেন? তবে একবার আরে, এই দেখে দেখে আরে মিঠি আগে বলতো তোর কাছে আছে নিষিদ্ধি। ভাই রে, এই যখন তোমরা মায়ের ধরে গেছে গোপন দাদা বাবা কা মাফ করেন। হ্যাঁ, আমার আগে বাবা তাই আরে ভাই রে, এই মা বাবা তো ঝগড়া করে, তাতে তোর আমার কি মাথা ধরে? চল এবার সিদ্ধি নিয়ে বাবার নিকট যাই। এই নিন বাবা সিদ্ধি। হ্যালো হ্যালো, নন্দী রে, হোকে তোদের আয় বৃদ্ধি। নন্দী রে, এই সিদ্ধি নিয়ে ওই জগদম্বা মায়ের নিকট হতে সিদ্ধি বেটে আনয়ন করো। তোমরাও কিছু প্রসাদ পাবে, আমিও কিছু প্রসাদ পাবো। নিন বাবা, তবে তবে যাচ্ছি বাবা। পাগল
হ্যালো হ্যালো হাই, এখন আমি কি করি, কোথায় যাই? দেবাদেব মহাদেবের কন্যা হয়ে এ পর্যন্ত একটি পুষ্প আমি পেলাম না। আমি একবার পিতার নিকট যেয়ে দেখি সে কি বলে। বলি পিত পিত, তুই আমার ধ্যান ভঙ্গ করছিস, আমার সম্মুখ হতে দূর হয়ে যা। বলি পিত পিত, ওরে ওরে, তুই আবার আমার ধ্যান ভঙ্গ করছিস। যদি প্রাণে বাঁচতে চাস, এখান হতে দূর হয়ে যা। বলি পিত পিত, ওরে ওরে পাষণ্ড, বারবার তুই আমার ধ্যান ভঙ্গ করছিস। এই তীর্ষণের আঘাতে তোর চরণ বিচূর্ণ করে দেব। পিত কন্যা, তাই তো এ আমি কাকে হত্যা করছি? এ যে আমার পদ্মদেবী মনসা। বলি পিত, আমি দেবাদেব মহাদেবের কন্যা হয়ে আর কতদিন উপস্থিত ভাবে থাকবো? একটি পুষ্পর জন্য আমি 4 সদাগরের বাড়িতে গিয়েছিলাম। একে একে 6টি পুত্র তার কালীরা শহরে বিসর্জন দিয়ে রেখেছি, তবু সে আমাকে একটি পুষ্প দিল না পিত। তবে আমি কি উপায় পূজা পেতে পারি? বলি মা পদ্মী, তুমি একটু দাঁড়াও, আমি ধ্যান করে দেখি ইহার কোনো বিহিত করা যায় কিনা। ওহে মা পদ্মী, বলে পিত, আমি ধ্যান করে দেখলাম এই পৃথিবীতে 4 সদাগর যদি তোমাকে পূজা না দেয়, তাহলে আর কেউ তোমাকে পূজা দেবে না। বলি পিত, তাহলে কি আমি পূজা পাবো না? আমি দেবকুলের জন্ম নিয়ে তবে কি আমি অপদিত ভাবে থাকবো পিতা? না মা, তুমি অপোজিত ভাবে থাকবে কেন? তুমি ওই 4 সদাগরের নিকটে যাও এবং তাকে ভয়ের প্রদর্শন করো, তবেই তুমি পূজা পাইতে পারো। তাহলে পিত, আমি 3 জনকে সঙ্গে নেব। বলি মা পদ্মে, তোমার যাহা ইচ্ছা তাহাই তুমি করতে পারো। মা পদ্মে, বলুন পিত, আমি তাহলে এখন আসি। ভোজ শিব শম্ভ চন্দ্রচূড়া মনোবাসনা পূর্ণ করো। ভোজ শিব শিব শম্ভ চন্দ্রচূড়া মনোবাসনা পূর্ণ করো। দৈব মানে নাকি? হ্যাঁ, যাকে তুমি দৈব মানে বলে ঘৃণা করছো, সে যে তোমার বংশেরই রাশিনী। বললে পাপিয়াসি পদ্মে, এই 4 সদাগরের সম্মুখে দাঁড়িয়ে এতবারই ধম্ম আর এতবারই স্পর্ধা। সে হস্তে বলবো আমি সবশেলা পারি, সে হস্তে বলবো আমি গঙ্গা কুতারি। এখনো তোর প্রাণে একটু ভয়ের সন্তান হলো না। এই হেমতলি দশটির আঘাতে আমি তোর পূজা ঘাট কোথায় কোথায় রাম সর্দার? আদেশ করুন মহারাজ। বলি রাম সর্দার, এই পাপিয়াসি পদ্মের গায়ের অস্ত্রগুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ করে আমার পরিবারে বাহির করে দাও। আসো এবার কিছু থাকলে কও। নাই এই ছেলেটি, কোথায় বন্ধাগাড়ি, কে কোথায় আছো? আমাকে রক্ষা করো। রাম সর্দার, তুমি আমার কেনা? How are you?
হুই হাউ আর ইউ যুদ্ধ করবে ইয়েস যুদ্ধ করার সক্ষ বেশ ধরো ধরো যুদ্ধ ধরো আর যেতে হবে না রাম সর্দার। ঘটনা কি বিদায় করে হাইরা বললাম না আমার এই অবস্থা তোমার বোন এসেছে। তোমার সমস্যা কি তাই গো ওহে রাম সর্দার, বলো আমাকে যুদ্ধ দাও, আমার যুদ্ধের প্রয়োজন। যেগুলো মানুষ আবার যুদ্ধ করবে এই যে মালদা দেখছো তো তাহলে হোক হোক যুদ্ধ বেশ আমি পদ্ম দেবী। ও মা ছোটকালে কত জিহারাটা বড়াই নিয়ে যে পদ্মা ধরছি না নেস ধরছি নেস মুখ সামনে কথা বলো, আমি কিন্তু সেই পদ্ম দেবী নই, তাহলে? আমি দেবাদেব মহাদেবের কন্যা, নাম পদ্ম দেবী। ও মা তোমার ওরা কি ইটু 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 না ভাও ইটু না ভাও বাহ প্রয়োজন কি তাই গো করতে চাই। কত দূর আইলো আর কি আনলো মেয়া মানুষ এসে যুদ্ধ করে ধরো ধরো লাগে ধরে আরে ধরে তো লাগে জানে কি শোনাই আমি মিডিয়াকে ধরে তুল ই বাবা ধর তুল ধর আর কে রে যুদ্ধ ষাট মিটেছে। আর মিটাই মিটা বাপ ধরো মাসে কর আমি সেই পদ্ম দেবী নই, ও মা আমি দেবাদেব মহাদেবের কন্যা। ও মা খারাপ রে সেই জন্যই তো দেখছেন তো একেবারে সমান হয়ে গেছে কিচ্ছু নাই মা খালারা দেখতেছেন আপনারা বুঝছেন খালি উড়ে বাচ্চা দেয় কুবাইয়া হয়ে যাবেন না ওই মিটি তো খারাপ আর যেতে হবে না ও মা আমার আজকে হাওয়া বাইর করে ফের দেবো হাওয়া আমার তো বার করবো আমি গেছিলাম একটু দক্ষিণ বসে দেবাগ্রে মা মনসা আমারে কইছে ঠিক কিন্তু আমি সময় পাই না রামসদর তুমি এবার প্রস্ত ঠিক আছে আমার চিন্তা তো ও মা খারাপ আমারে শেষ করে হলাইছে কাটা মাটা উঠিয়ে হলাইছে আবার তোমার কাটা শুকাবে ওই রাম সর্দার তোর জন্য পত্র দাও বেশ এই, ধরো ধরো উল্টা দিয়ে এই রাম সর্দার অনেক গেছিলে যাতার বেলা তো কম জাতি রে রে তুই বেশ চ্যাংকের তো পিছলা কয় কি আমার মনে হয় আমার হাতের ভাষা ধর চলে গেল ধরো আবার ধরো সব শেষ আরো আছে আমাদের পুত্র লক্ষ্মীনের 16 বছর বয়স হয়েছে
এখন তাহার একান্তই বিবাহ দেওয়ার প্রয়োজন। তুমি তার কি বলো প্রিয়ে? বলি প্রাণেশ্বর, ওই মনসার সহিত আমাদের বিষম বিপদ। আমার দেহে প্রাণ থাকিতে আমি কিছুতেই পুত্র লক্ষ্মীদের বিবাহ দিতে দিব না। বলি সনেকে, তুমি যাহাই বলো না কেন, আমি পুত্র লক্ষ্মীকে বিবাহ দেবই দেবই। প্রাণেশ্বর, আপনি যদি ওই মনসার পদে একটি জবা দিতে পারেন, তাহলে পুত্র লক্ষ্মীকে বিবাহ দিতে পারেন। বলি সনেকে, তুমি কি উন্মাদিনী হয়েছ? যা নাম চবন করিলে আমার সর্বাঙ্গের চনিত ধারা উষ্ম হয়। তার বাসনা তো দূরের কথা, তাকে একবার গাছে পাইলে তার আর নিস্তার ছিল না। প্রাণেশ্বর, আমি আপনাকে আর 3টি শর্ত দেব। আসন্ন কালে রোগের ওষুধের প্রতি যেমন বৃদ্ধ ঘটে, তেমনি আপনার মনুষ্যের সময় ওই মনসা দেবীর প্রতি প্রীতি জমি আছে। তেমনি রঙ্কাপতি রাবণ যেমন ওই নন্দাধরের সাথে রবণ না করে ওই তীব্রতরী সহৎকারী পুত্রকে সমর্ষণে বিসর্জন দিয়েছিল, কেন আপনার জ্ঞানের সঞ্চয় হলো না? আর হবেও না। হ্যাঁ সনেকে, তোমাকে আর উপদেশ দিতে হবে না। মনে রাখো, যতদিন পর্যন্ত এই 4 সদাগরের হস্তি মাংসে যে পর্যন্ত প্রাণ থাকিবে, কিছুতেই নারী লোকের বাধ্য হবে না। তুমি ভেবেছ রাজা দশরথ যেমন কৈকির বশবতী হয়ে প্রাণাধিক রামচন্দ্রকে বনে দিয়ে সে নারী লোকের স্তন বলে বিখ্যাত হয়েছিল, আমাকে তা ভাবিস না ছড়াতে। আমি এই প্রতিজ্ঞা করলাম, ছোটদা ভালো যদি হয় পরশুরাম দাস, ভারতের হিল্লাল যদি হয় নির্মলার হিল্লাল, সমুদায় গোল যদি হয় উপবাসী, অমরার মুখে যদি হয় বিবির বছর, সত্যির প্রতি যদি হয় তকবার, প্রাণেশ্বর, আপনি শান্ত হন। প্রাণেশ্বর, আপনি এত অধৈর্য হবেন না। প্রাণেশ্বর, একে একে 6টি কুমারকে ওই কালিদার সাগরে বিসর্জন দিয়েছি। একমাত্র বাবা লক্ষ্মীকে নিয়ে এই চম্পক নগরে বেঁচে আছি। প্রাণেশ্বর, আপনি যদি একান্ত ওই লক্ষ্মীকে বিবাহ করাতে চান, তাহলে একটি লৌহ নির্মিত কমিটি লোক প্রস্তুতি করে দিন। শোনো প্রিয়ে, তোমাকে তা ভাবতে হবে না। রোহময় বাসর ঘর প্রস্তুত করার জন্য আমি বিশ্বকর্মাকে অপ্রাণ করেছি। প্রাণেশ্বর, তাহলে একজন ঘটক পাঠিয়ে দিন, একটা সুপাত্রের সন্ধান করুন। সুপাত্রের সন্ধান করুন প্রাণেশ্বর। কোথায় রাম সর্দার?
আদেশ করুন মহাশয়। শোনো রাম সর্দার, তুমি একজন ঘটক ডেকে নিয়ে এসো। ওকে যাচ্ছি মহারাজ। জন্মেতে ও সদাগর রাখলেন হাত তাহারি ডাকলেন হাত তাহারা তাহারি ডাকলেন তাহারা তাহারি বলি মহারাজ, আপনি কি জন্য আমাকে তলব করেছেন? আপনাকে এই জন্য তলব করেছি, আমার পুত্র লক্ষ্মীনের শুভ বিবাহের প্রয়োজন। আপনি একটি সুন্দর সুলক্ষণা ও সুশ্রী পাত্রীর সন্ধান করে দিন। মহারাজ, এই বৃদ্ধ বয়সে বুঝছেন, নিজের একটা ছাওয়াল লেছে বিপদ আমি বলছিলাম, বুঝছেন না? নিজের ছাওয়ালটাই বিয়ে করাইবেন না, না কারণ সহিটু দেখি না, এটা সুন্দর মেয়া বুঝছেন, তাও কালা কুটকুটে দেখা যায়। আবার একটা কালা কুটকুটে মেয়া তাও সুন্দর দেখি, বুঝছেন না মহারাজ? সহে বেশি দেখি না, রাস্তাঘাটও বেশি চিনি না। এখন কোন রাস্তা থেকে কোন রাস্তায় যাবানি, কি দেখি করবানি, বুঝছেন না মহারাজ? তা বললে কি হবে ঘটক মহাশয়? পাত্রীর সন্ধান আপনাকেই যে করতে হবে। কিন্তু মহারাজ, এই পাত্রীর সন্ধান করতে গেলে এই বহুত বহুত টাকার প্রয়োজন আছে। কত টাকা লাগবে ঘটক মহাশয়? মহারাজ, যদিও আমরা ঘটক হই, বুঝছেন, আমাকে চাই নেওয়ার অভ্যেস নাই। আপনি মহারাজ মানুষ, আপনি ইনসাফ করে দেন, আমি আলবত আমার কাজ চালাই যাই। ঠিক আছে ঘটক সাহেব, আপনাকে আমি 5,000 টাকা দিব। বেশ, অতি উত্তম। এইটা বউগুলো মানে খাই এই ঘুরে মানে, বুঝছেন, মানে বাড়ি খায় তো খায়। ঘটক সাহেব। হ্যাঁ মহারাজ আমার একটি শর্ত আছে। বলুন। আমার যে পুত্রবধূ হবে, সেই পুত্রবধূকে আমার এই 7টি লোহার কালায় সেদ্ধ সমর্থন করে যে দিতে পারবে, সেইটি হবে আমার পুত্রবধূ। বেশ মহারাজ, তাহলে আমি চলি। বেশ, আলহামদুলিল্লাহ। আপনি এখন আসছেন, দেখি আমি কোনো জায়গায় কাম করে পারি নাকি। হ্যালো, ও তো মিলো গো তো
সদাগর মহাশয় কি বাড়িতে আছেন? সদাগর মহাশয়, আরে আমি একজন ঘটক, আমার নাম জনার্দন শর্মা ঘটক। আরে এসেছি যখন মহারাজ, বসবো বই কি, আর কি জন্যই আসবো মহারাজ? এই শুনেছি আপনার ঘরে নাকি একটি অতি উত্তম কন্যা আছে, তার বিয়ের সম্বন্ধ নিয়ে এসেছে। বলে ঘটক মশাই, কোথা হইতে শুভ সংবাদ নিয়ে এসেছে? আর কোথা হতে আসবো মহারাজ? ওই চম্পকনগর চাঁদ সদাগরের কনিষ্ঠ পুত্র লকাই সদাগরের সহিত। বেশ তো, অতি উত্তম কাজ নিয়ে এসেছে। মহারাজ, আমি ঘটকটাই উত্তম, বুঝছেন না? ঘটক মশাই, হ্যাঁ বলুন। আপনি একটু অপেক্ষা করুন, বেশ আমি অন্তঃপুরে যেয়ে দেখি রানী কি বলে। বেশ, বর্তমান জামানা দেখছেন তো, নারী লোকে কাম ছাড়া বাইরে যাবো, তাহলে কাছে কয়ে যাবো এই যে একটু বাইরে যাই গিয়া মেয়া মেয়ে মা ওর মেয়া পছন্দ হয়েছে বলা দিই, হ্যাঁ ঠিক আছে মুই আমি তাহলে মেয়া বলা কথা শুনো নাকবো, তারপর উনি বিয়ে দেওয়া নাকবো। আচ্ছা ঠিক আছে, আপনারা একটু দেখে একটু কাম জানি হয়। শোনো রানী, ওই চম্পক ভুবন হতে ঘটক মশাই এসেছিল আমার সতী কন্যা বেহুলার সঙ্গে সম্বন্ধ নিয়ে। তুমি তার কি বলো রানী? মহারাজ, একে একে 6 কন্যা গিয়েছিলাম চান্দ্রমেধার ঘরে, 6 কন্যা বিধবা হয়ে ফিরে এলো ঘরে মহারাজ। প্রাণনাথ, অমন কথা আর বলবেন না প্রাণনাথ। অমন সর্বদংশিনার ঘরে আমি কন্যা বিবাহ দেব না। ওই কথা বলনা রে প্রাণনাথ
দিয়া দিব না উড়িয়া আমি কেন প্রিয়, তুমি যাই বলো না কেন সে সেই ঘরে আমি কাজ করব। সে যেমন করেন যাত, আমি তেমন করেন যাত। তার সাথে কাজ না করলে আর কার সাথে কাজ করব? প্রাণেশ্বর, আপনার যদি একান্ত ইচ্ছা হয়ে থাকে তাহলে বিবাহ দিতে পারেন। প্রাণেশ্বর, তাহলে আমি আসি। হ্যালো, বলি মহারাজ, তাহলে আপনাদের সিদ্ধান্ত কি? ঘটক মহাশয়, বলুন। আপনার প্রস্তাবনা রাজি। হরি বল, হরি বল। তাহলে মহারাজ, এই সতীমা বেহুলাকে একবার একটু দেখার দরকার। আচ্ছা ঘটক মহাশয়, বেশ, আমি মা বেহুলাকে বানার ব্যবস্থা করি। কোথায় যাচ্ছি? মা বেহুলাকে নিয়ে এসো। আসলে মা সকলটা সাদা সুদা রাখবো না, সাদা সিধে, সাদা সিধে দেখলে ঠিক পায়, আপনার গোসা দেখলে ঠিক পাই, এটা সুন্দর না কালা, আর আত্মাও দেখলে ঠিক পাওয়া যায়, তাই না? ওগো মহারাজ, ওগো মহারাজ, আমি রাজকন্যা বেহুলাকে নিয়ে এসেছি। বেশ, ঠিক আছে ঘটক মহাশয়, আপনি আমার মা বেহুলাকে দেখে নিন। বেশ, সোহে আগের মতো একটু দেখি না। আমার মেয়ে দিছে একটা সানগ্লাস, কইলো কইটা পাওয়ারালা, এখন দেখি কি দুনিয়াদারি সব আন্ধার, সোজা আমার কানার মতো দেখা যায় না। আমার মেয়ে দিছে শখ করে, আমার বাপে সোহে দেখে না। আরে মেয়ে এখন না, এটা ওগো না, ওই ঘটক যে- মহাশয়, হ্যাঁ, দেখি আরে এটা না সবই অন্ধকার দেখবেন। আমাদের বেহুলার সতীকে দেখতে হলে খালি চোখেই দেখতে হবে। বাহ বাহ বাহ, কোনটা এটা নাকি? ওইটে ও মা, ঘুমটা তো বুঝেন না। আরে আমার বয়সকালে দিনটা যদি থাকতো নিজেই কাম করতাম, মহারাজ তো হলাম যাবো না। যাই হোক মা, দেখি তোমার একটু হাত লাভ কোন হাত জানি ধানে পাও হাত নে, দেখি তোমার বাবা তো একটু দেখি। আরে ওগো ঘটক মহাশয়, হ্যাঁ, চোখে কোনো সমস্যা হচ্ছে না? সো তো একটু সমস্যা, একটু ওই পাওয়ার আলাদা দিলে কাম হবো মনে হয়। তাহলে কি দিই? দাও দাও, আরে ও একবারে ক্লিয়ার দেখতেছি এখন আমি। বাহ, পোলা বান্না দিই ডরজন। আচ্ছা মা, তো যাও হাত বুঝাই দাও মা, একটু পাউডার একটু দেখি গরম বেড়ে দেখি। ওরে মা, মনে করছি গুড় মেজাজে উইসা, মনে করছি আমার এই অস্ত্রটার যাইব, তা গেল না। তাহলে বুঝলাম মেয়া খরম পায় না, মেয়া পাও ঠিক আছে, এত ঠিক আছে। যাই হোক মহারাজ, কন্যা দেখছি একেবারে অতি উত্তম কন্যা, এমন কন্যাই আমি চাই। আচ্ছা মহারাজ, এই 4 সদাগরের একটি শর্ত আছে। কি শর্ত বলুন ঘটক মশাই? এই 4 সদাগর 7টি লোহার কালাই দিয়েছে, যে নারী সিদ্ধ সমর্থন করে দিতে পারবে সেই হবে তার পুত্রবধূ। এই নিন মহারাজ 7টি লোহার কালাই। দিন মহাশয়।
নেওয়া ওই বেহলে এই সাথী কলো এই সিদ্ধি সমাপ্ত করে দাও। বেশ দাও। এবার খেলা আছে, লোহার কলই দিছি এত সোজা না, কিচ্ছু করে দেখো গাইছি কেমন আছে। এই দিন গণক মশাই লোহার কলায় সিদ্ধ হয়েছে। বেশ, এত তাড়াতাড়ি কেমন হয়ে গেল? ইরে বাবা, অতি উত্তম হয়েছে। যার দন্ত নাই, মানে যার দাঁত নাই, সেও আলবত আলবত ক্লিয়ার খাইতে পারবো, কোনো সমস্যা নাই। বেশ মহারাজ, বলুন গণক মশাই, আমার মেয়ের পত্র কি কি দিবেন? মহারাজ আপনি নিজে চেয়ে নিন, যেহেতু আমরা এটা মহারাজের মানুষ, বুঝছেন, আমরা মুখটা কইয়া দিন, আপনি চাইয়ে নেন মহারাজ। বলে গণক মশাই, বলুন। আপনার বিবাহের গয়না ও পত্র হ্যাঁ, মোট 500 টাকা দিবেন। মাত্র 500 দিয়েছে, সে কথা আগে না বললাম। মহারাজ এই যে নেনছে, এই যে মাত্র 500 টাকা। তাহলে শুনুন গণক মশাই, বলুন। বিবাহের দিন ধার্য করে বরযাত্রী সহ চলে আসবেন, কেমন? তাহলে এবার আসি। আসুন মহারাজ, আসুন। নমস্কার মহারাজ, নমস্কার। নমস্কার। তাহলে আপনাকে যে কাজের জন্য পাঠাইছিলাম হ্যাঁ তার কি করেছেন? মহারাজ, কি করব মহারাজ, এই কাজে মঙ্গল। আচ্ছা ঘটক মহাশয়, কোথায়? আর কোথায় মহারাজ, এই নিশানীনগর, এই সাহাবিনীর কন্যা মা বেহুলা সতীর সঙ্গে। বেশ, অতি উত্তম মহারাজ। কাজ ঠিক করেছেন। আমি ঘটকটাই অতি উত্তম আগে থেকে। আচ্ছা ঘটক মহাশয়, বলুন। রূপের বর্ণনা বলুন শুনি, আর আমার শর্তের কি করেছেন? রূপের বর্ণনা আর কি বলবো মহারাজ, অতি উত্তম সুন্দরী। আর এই আপনার সাত্রী লোহার কালাই, সিদ্ধ সমর্থন হয়েছে কিনা ভালো করে দেখে নিন। বলি ঘটক মহাশয়, বেশ, আমি যা ভেবেছিলাম তাই হয়েছে। এবার আপনি দৈবকের বাড়ি গিয়ে হ্যাঁ বিয়ের দিন ধার্য ঠিক করে আসুন। মহারাজ, আপনি অন্তঃপুরে গমন করুন, আমি ওই দৈবকের বাড়ি গিয়ে আমি এই তাই বিয়ের যাচ্ছি। 3 তারিখটা ঠিক করে আসি। দাদারা ব্রাহ্মণদের অবস্থায় বলি, আচার্য মহাশয় কি বাড়িতে আছে?
আশ্চর্য মহাশয়, বলি আচার্য মহাশয় কি বাড়িতে আছে? আচার্য মহাশয় কিছু কয় না, কিছু কয় না কই বলি আশ্চর্য মহাশয় কি বাড়িতে আছে? এই দাদারা কে কিছু কইতেছে না মানে হ্যাঁ? বলি আশ্চর্য মহাশয় কি বাড়িতে আছে? ও তাড়াতাড়ি আসুন, তাড়াতাড়ি আসুন। হ্যাঁ, আরে হ্যাঁ, আরে আমি কতদিন ধরে একটা বিয়াও পাই না, আরে বর্তমান আরে ঠাউরের তো অভাব নাই, আরে মেলা ঠাউর হয়ে গেছে। এই পড়া মালিকের পোলা বানো ঠাউর, তারালের পোলা বানো ঠাউর গেছে, আমাকে জাত গোষ্ঠী ঠাউর বলতেছে, জানেন না দাদারা? এই আশ্চর্য মহাশয়, তোমার বললে গীতি লোকগীতি শুনুন না, আচ্ছা তাহলে আপনি কি আমি শুনবেন? যার জন্য এসেছি হ্যাঁ, হ্যাঁ, বলেন। সেই কথাগুলো শোনো। আচ্ছা তাহলে আমি তো চিড়িয়া নই। আমাদের মহারাজের ছেলে লকার বিয়ের 3 তারিখ তুমি ধার্য করে দাও। নৌকার বিয়া? নৌকা বিয়ে না, তাহলে কি কয়? লোকাই, এই 4 সদাগরের কনিষ্ঠ পুত্র লোকাই সদাগর। ও চাঁদ সদাগরের কনিষ্ঠ পুত্র হ্যাঁ, নৌকায় সদাগর। হ্যাঁ, একদম উৎসাহ। বেশ, হ্যাঁ ভগবান ভগবান, হ্যাঁ ভালো হয়েছে। তাহলে কি করা লাগবো ঘটক প্রসাদ? ওই দিন ধার্য করে দেখো। আচ্ছা দিন তো ধার্য করবো আমি, হ্যাঁ, পকেট গরম আছে তো, আছে। আজ 12 বছর ধরে কিন্তু আমি কোনখান বিয়া পাইতেছি না। হ্যাঁ, পকেট আমার কর করা গরম কয় কি? এই তো। দেখছাও তো, ভাব দেখছাও তো না, মেলা কিছু আছে। পরে দই আছে, দই ঠিক আছে। হ্যাঁ, চালাও। এই ইলিশ মাছ আছে না? আছে, আগে নিচে দিমু। আচ্ছা, কি দরকার? হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ? চালাও। দরকার না এটা। আচ্ছা রাখো রাখো ঘটক মশাই, হ্যাঁ, তাহলে আমি দেখি বিয়ার হ্যাঁ, বিয়ের দিন আছে কি তাই দেখো। কথা তাহলে থাকবো না মাথা, আমি তো বলছি নই। রাখেন রাখেন রাখেন। দাদা আপনি আর মারছেন, আমরা হল ঠাউন গোষ্ঠী, আমরা কি বিজ্ঞান গোষ্ঠী আনছি নাকি? এই এই লোকে কয় কি? হ্যাঁ আমি বিয়ে পারলাম না। এই, এই, ব্রাহ্মণ! কেসে তোমার সমস্যা কি? ওই জায়গা দাদা কইতেছে ওই ভাই আমার কইবার বলেছে বলেছে, বলেছে। তাহলে আমি পড়াবো। না ভিক্ষুক ওইভাবে চলে তো তাই তো কইছি। আপনি যা খাইবো হ্যাঁ। চলে না। বুঝে নাই, হ্যালো। বুঝে নাই, ভালো করে তাপসদার বুঝাই দিবানি, আমি দিবানি খারাপ। আচ্ছা আমার শোনাই দোষ। এই ঠাকুর, ও মা, ঠাকুর দেখছাও তো, ঠাকুর ঠাকুরই। এরে ঠাকুর, এই ক্যামেরা হ্যাঁ, বেশ। কি ঘটনা কি ঠাকুর? রাখেন মশাই, তাইলে আপনি আমার শিক্ষা উঠতেছেন কে? আমি তো ডরাইতেছি বাবু। আমি দেখতেছি, রাখেন হ্যাঁ, দেখেন পঞ্জিটা, দেখেন। পঞ্জিটা খুলে দেখ। হ্যাঁ, আমি সামনে বসি। আস্তে খারাও, কি বাড়ি করে ঠাও। হ্যাঁ, বেশ। হ্যাঁ, রাখেন। খেপছি আমি। এই গরক মশাই, হ্যাঁ, বলো। আমার যে পঞ্জিটা হ্যাঁ, দেখতে কিন্তু খুব দেরি হবো, বেশি উড়ালে তোমার কথা না। না, আমি তো উইলালি করার দরকারই নাই। আচ্ছা তোমার দাদা, বাবু তো তুমি যাই কও। আচ্ছা আচ্ছা, না না গরক মশাই, কিসে? এই মাসে কোনো বিয়া টিয়া নাই। এ কয় কি? কত বিয়া এই যে অনুবর্ত হইতেছে, এই আমার তাপস দা। আরে মশাই তুমি জানো না এটা কি মাস? ও কি মাস? এটা পুষ মাস, পুষ মাস। বিয়া পড়লে হয় তুষ তুষ।
তাপসদার কাছে ইংরেজি পঞ্জিকা আছে, তাপসদা বাই নাই গেছিল, হ্যান থেকে তাপসদারে নিয়েছি না দাদা। ও সেই জায়গা ঠিক আছে, ইংরেজি পঞ্জিকা আচ্ছা, আচ্ছা। ওটাই হবো না, আচ্ছা 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 বাংলাটাই নাই কে। তাহলে কি রে? ইংলিশ বার করো, ইংলিশ। হ্যাঁ নমো। আছেন তো ভক্ত ভক্ত রূপা নিকুত রান্ডে দাদা ধত্রে পূজায় ব্রাহ্মণ নম এই জ্যৈষ্ঠ মাসে শুক্র পক্ষে তৃতীয় নক্ষত্রে রানা মহারাজ মহা খায়া বলতে এই মাসে কোনো বিয়ার নাই। আরে বেটা বেকো, বিয়ে কি দিনে হয়? মশাই বিবাহর ভালো দিন পাওয়া যাচ্ছে না। আরে মহাশয়, বিবাহর ভালো দিন পাওয়া যাচ্ছে না, তাহলে ওই রাজা শ্রীমন্ত রায় বাহাদুরের এই বাপের যে শ্রাদ্ধ হয়েছে না যেদিনকে, ওই দিন নাই তো ভালো দিন। ওই দিনটা ধরে কি কাজটা চলে না? বলি ঘরক মশাই হ্যাঁ একটু বসুন, আমি আর একটু দেখে লই। হ্যাঁ বেশ, দেখুন ভালো করে দেখো, আজকে কিন্তু বেদল আছে। আজকে টেহা আগে কয়ে আসে তো করো, কাম করুম আমি টেহা দিব রে, খবর আছে আজকে। হ্যাঁ, হ্যাঁ বলেন। বলি ঘরক মশাই হ্যাঁ তাহলে আগামী মাসে হ্যাঁ 25 তারিখে হ্যাঁ ফাল্গুনী নক্ষত্রে নক্ষত্রে, হ্যাঁ সুতা হুমুক যুগে হ্যাঁ মুখ থেকে দেয়া দিবেন। অবশ্যই অতি উত্তম দিন হয়েছে এই দিন। নমস্কার সদাগর মহাশয়, নমস্কার। ঘটক মহাশয়, বলুন। বিবাহের দিন ধার্য করে এসেছেন। হ্যাঁ মহারাজ, বিবাহর দিন একেবারে ধার্য করে এসেছি। বলি ঘটক মহাশয়, কোন তারিখে বিবাহের দিন ধার্য করেছে? এই আগামী মাসে 25 তারিখে এই ফাল্গুনী নক্ষত্রে সুতা হিবুক যুগে ওই দিনটা বিবাহর আমি অতি উত্তম করে থুয়েছি। অতি উত্তম দিন আর হয়েছে। মহারাজ আমি ঘটকটাই উত্তম। মহারাজ ঘটনা হইলে কি বলছেন, মেলা কিছু ই কইরা টেটে মহারাজ ফুড়ে গেছে, বুঝছেন না? যদি আর কিছু দিতেন দয়া করে। ঠিক আছে ঘটক মহাশয়, হ্যাঁ আপনারা কই না কইলাম। আপনাকে আমি আরো 5,000 বেশ বেশ বেশ, তাহলে আমি এখন আসি ঘটক মহাশয়। ঠিক আছে মহারাজ, আসুন। পিতল, তবে চরণে প্রণাম হই। আশীর্বাদ করি, চিরসুখী হও। রাজ্যে সদাগর মশাই কি বাড়িতে আছেন? সদাগর মশাই, কে গো আমায় ডাকলেন? আমি একজন নতুন দাসী এসেছি, আমাকে কি রাখবেন? আর রাখবেন না কেন? হ্যাঁ, আমার একজন দাসীর প্রয়োজন। তুমি যদি থাকো তাহলে আমি রাখতে পারি। হ্যাঁ সদাগর মহাশয়, আমি আপনার বাড়িতে রহিলাম, আর আপনার পুত্র লক্ষ্মীকে আমি লালন পালন করিব। শুধু লক্ষ্মীদারের মাতা অপেক্ষা আমি অনেক বেশি ভালোবাসিব। বলি লক্ষ্মী, বলুন পিতা। এই দাসী যাহা বলিবে তুমি কি তাই শুনিবে? বলি পিতা, আমি তাহা অবশ্যই শুনিব। শোনো দাসী, আজ হতে লক্ষ্মীদারের লালন পালনের ভার তোমার হস্তে অর্পণ করিলাম। তুমি ওকে ওর মাতা অপেক্ষার বেশি 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 ভালোবাসিবে। ঠিক আছে।
ওকে ছুটে দিও না ওদেরটা লাগিনি আমি পাগল হলি পাগল মাতে সবাই পারে আমরা মার দেখি মার দেখি দূরে বলি দাসী, বলুন মহারাজ। পাগলের গান শুনে আমার প্রাণটা যে কেমন ব্যাকুল হয়ে উঠছে। বলি সদাগর মহাশয়, আর কথায় কোনো মন খারাপ করবেন না। ও যে বনের পাগল, আবল তাবল অনেক কিছু বলে থাকে। ওর কথায় আপনি কিছুই মনে নেবেন না। দাসী, লক্ষিন্দরের লালন পালনের ভার আমি তোমার হাতে অর্পণ করে আমি নিশ্চিত হলাম। আমি এখন অন্তঃপুরে যাই। বাপরে লক্ষিণ, বলুন দাসী। আমি তোমাকে যাহা বলিব তাকে তুমি শুনিবে। বলি দাসী, আমি অবশ্যই তা শুনিব। বাপরে লক্ষিণ, তোমার বিবাহ ইন্দ্রসেনীনগর ধার্য হয়েছে বেহুলা সতীর সঙ্গে। তার এক চক্ষু কানা আর এক পা খোড়া। তুমি তাকে নিজ চোখে না দেখে অমন বিবাহ কখনো করবে না। বলি দাসী, জননীর মুখে শুনেছি সে নাকি অতি উত্তম সুন্দরী। বাপরে লক্ষিণ, তুমি বিশ্বাস করে অমন বিবাহ কখনো করবে না। বলি দাসী, তাহলে আমি এখন কি করতে পারি? বলি লক্ষিণ, তোমার মাতা পিতার নিকট গিয়ে তুমি এই বলো গিয়ে, আমি কিছুদিনের জন্য মনোব্রত অবলম্বনে দেশ পর্যটনে ঘুরে বেড়াবো। আমাকে কিছু টাকা পয়সা দিয়ে মুখে আশীর্বাদ করে দিন। বলি দাসী, তবে আমি তাই করি।
তুমি এখান থেকে যাও। ঠিক আছে বাপ লক্ষ্মী। তবে যাই যাই ধীরে ধীরে লক্ষ্মী ধীরে ধীরে লক্ষ্মী কতক দূরে যায় লক্ষ্মী সে কতক দূরে যায় মা জননী আগে যায় মা জননী আগে তবে চরণে প্রণাম হই। আশীর্বাদ করি দীর্ঘজীবী হও, সুখে থাকো। বাপ লক্ষ্মী, আজ তুমি এত ব্যস্ত কেন বাবা? জননী, আমি কিছুদিনের জন্য মনোব্রত অবলম্বন করে দেশ পর্যটনে ঘুরে বেড়াবো। আপনি আমাকে হাসি মুখে টাকা পয়সা দিয়ে বিদায় করে দিন। বাপরে লক্ষ্মী, এখন কি তোর মনোবৃত্তির সময়? তুই হয়েছিস দুধের বালক, মনোবৃত্তে তুই কি বুঝলি? আমি যে তোকে এক মুহূর্তের জন্য আমি তোকে বিদায় দিতে পারবো না। তোরা দেখলো দিদি ওরে কে সোনার ছোট কালে গইরা নদী বাপরে হাতে বাপরে হাতে
গইরা নদী বাপরে মান্দার না ছোট কালা গইরা নদী বাপরে মান্দার না ছোট কালে গইরা নদী বাপরে পায়ে ছোট কালে গইরা নদী বাপরে পায়ে ছোট কালে গইরা নদী বাপরে গলার না ছোট কালে গইরা নদী বাপরে গলার না বাপ লক্ষ্মীন তোকে আমি যেতে দেব না বাবা জননী, আপনি যাই বলেন না কেন আমি মনোব্রথে যাবই যাব। বাপ লক্ষ্মীন্দার জীবন কুমার মনোব্রতে তুমি যেও না কখন জননী, আপনি আমাকে যাহাই বলেন না কেন মনোব্রথে আমি যাবই যাব। জননী, আপনি কেন আমাকে মনোব্রতে যেতে বারণ করেছেন? মা বারণ বাবা কেন মারণ করো হব আর কেন বারণ করো হব দেশান্তর। লক্ষ্মী আর হব দেশান্তর মাগো রহিব ঘর। আর কেন
আমি মনের পথে যাবই যাব। বাপরে লক্ষিন্দর, তুমি এখন তো যদি মনোব্রত যেতে চাও, তাহলে তুমি তোমার পিতার নিকট থেকে বিদায় নিয়ে তারপরে এসো। ঠিক আছে জননী। কুলে আইরে তারা, ওরে কুলে আইরে নয়ন তারা রে, তুমি নেমর সর্বরে হারা। মোর মায়ের পরাণ তারা
নিকট হতে বিদায় নিয়ে আমি আসছি। গোপাল দায় রে, হে ঠাকুর, তুমি আমার লক্ষ্মীকে দেখে শুনে রেখো, লক্ষ্মীকে দেখে শুনে রেখো ঠাকুর।